আজ শুরুতেই দেশ এবং রাজ্য থেকে তুলে আনা এই মুহূর্তে বাছাই করা সেরা সংবাদগুলি পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। শুরুতেই এক নজরে সংবাদের শিরোনাম। বিজেপির দায়ের করা মানহানির মামলায় অবশেষে জামিন পেলেন রাহুল গান্ধী। অপরদিকে হিন্দুত্বের গনগনে আজ কমল অনেকটাই। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, কমেছে আসন। হিন্দুত্বের গনগনে আজ এবার কমছে। রামহীন নরেন্দ্র মোদীর মুখে এবার একত্রে চলার বার্তা। জয় শ্রীরামের বদলে নরেন্দ্র মোদীর মুখে এবার জয় জগন্নাথ। অপরদিকে ভোটে লড়তে চাইনি আমি, কিছু দালাল বর্তমানে রাজ্য বিজেপি পার্টিটাকে চালাচ্ছে। আমার পরাজয়ের পেছনে বড় চক্রান্ত করা হয়েছে, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। অপরদিকে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বেশ কয়েকটি জেলায় আজকে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। বর্ষা প্রবেশ করছে কবে দক্ষিণবঙ্গে, নির্দিষ্ট তারিখ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। অবশেষে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সমর্থনে কেন্দ্রে সরকার গড়ছে এনডিএ। প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি পেশ নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন পশ্চিম বাংলা থেকে 3 জন। 3টি নাম উঠে এলো এবার জল্পনা রাজ্য জুড়ে। অপরদিকে সুপার ফ্লপ শুভেন্দু অধিকারী। দিল্লিতে কি জবাব দেবেন শুভেন্দু, উঠছে প্রশ্ন। এছাড়াও বলিউড কুইন কঙ্গনা রানাউত সদ্য বিজেপির সাংসদ কঙ্গনা রানাউতকে প্রকাশ্যে কষিয়ে চড় মেরেছেন সিআইএসএফ মহিলা জওয়ান এয়ারপোর্টের মধ্যেই। সেই জওয়ানকে এবার করা হলো সাসপেন্ড, তারপরেই করা হলো গ্রেপ্তার। অপরদিকে দলের মধ্যেই দল পাকানোর চেষ্টায় তৃণমূল। অভিষেক ব্যানার্জি ইতিমধ্যে দিল্লি গিয়ে একাধিক বিরোধী নেতার সঙ্গে একান্ত করছেন বৈঠক। বিরোধী ইন্ডিয়া জোটের রাশ এবার হাতে নিতে চাইছে তৃণমূল, এমনটাই জানা যাচ্ছে। বিস্তারিত জানাবো, জুড়ে থাকুন শেষ পর্যন্ত। সংবাদগুলি আমাদের প্রত্যেক দিনের নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। যে কোনো ধরনের মতামত কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। ভোটে আমি লড়তেই চাইনি, কিছু দালাল লোক বর্তমান রাজ্য বিজেপি পার্টিটা চালাচ্ছে। আমার বিরাট বড় ব্যবধানে চরম চক্রান্ত করা হয়েছে, স্পষ্ট ইঙ্গিত শুভেন্দু অধিকারীর দিকে। লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। কেন বদল করা হলো দিলীপ ঘোষের কেন্দ্র, সেই প্রশ্নে গুঞ্জন শুরু হয়েছিল বিজেপির ভেতরেই। ভোটের ফল প্রকাশের পর দলের এই সিদ্ধান্তের পেছনে কাঠিবাজির অভিযোগ তুলেছেন খোদ দিলীপ বাবু নিজেই। এবার সরাসরি জানিয়ে দিলেন বর্ধমান দুর্গাপুর আসন থেকে ভোটে লড়াই করবার কোনো ইচ্ছাই ছিল না তার। শুধুমাত্র আরএসএস এর নির্দেশে ভোটে লড়াই করেছেন তিনি। এদিন দিলীপ বাবু বলেন, আমি রাজনীতিতে আসতেই চাইনি, আরএসএস এর অনুরোধে আমি সক্রিয় রাজনীতিতে যোগদান করি। এবার আমার কেন্দ্র বদল হওয়ার পর আমি আরএসএস এর নেতাদের সঙ্গে কথা বলি, জানাই আমি ভোটে লড়তে চাই না, রাজনীতিও করতে চাই না। দলকে অনেকটা এগিয়ে দিয়েছি, 40% ভোট হয়ে গিয়েছে, এবার আমায় মুক্তি দিন। কিন্তু তারা আমাকে ভোটে লড়তে অনুরোধ করেন, তাই আমি লড়েছি। দিলীপবাবু বলেন, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দলের সংগঠন বলে কিছু ছিল না। অর্ধেক নেতা মণ্ডল কমিটির বৈঠকে থাকেন না। অনেকে আছেন যারা ভোট করানোর নামে টাকা রোজগার করতে দল করেন। কিছু দালাল লোক বর্তমান বিজেপি পার্টিটাকে চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন আক্ষেপ করে বলেন, আমাকে 1 বছর আগে দলের পদ থেকে সরিয়ে দিয়ে বলা হয় নিজের কেন্দ্রে মন দিন। আমি সেদিনই নাড্ডাজিকে বলে এসেছিলাম, দলের যা অবস্থা তাতে পশ্চিমবঙ্গে 5টার বেশি আসন পাবে না বিজেপি। আমার কেন্দ্র বদলের আগে কেউ আমার সঙ্গে কথা বলেনি। আমার প্রার্থী পদ ঘোষণা করা হয়েছে শেষ মুহূর্তে, ফলে ভোটের প্রস্তুতি নেবার সময় আমি পাইনি। এর পেছনে একটা বড় চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। তার ইঙ্গিতটা যে শুভেন্দু অধিকারীর দিকে, সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। এবারে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, অনেক আগেই থেমে গিয়েছে মোদি ম্যাজিক। এছাড়াও অযোধ্যায় যেখানে গড়ে তোলা হয়েছিল রাম মন্দির, সেই অযোধ্যাতেই বিপুল বড় ব্যবধানে পরাজিত হয়েছে বিজেপি প্রার্থী। আসন কমার ফলে এবার হিন্দুত্বের গনগনে আজ কমল অনেকটাই বিজেপির। রামহীন মোদির মুখে এবার একত্রে চলার বার্তা। জয় শ্রীরামের বদলে এবার মোদির মুখে জয় জগন্নাথ। উগ্র হিন্দুত্ব গিলছে না আর দেশ। 18তম লোকসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসবার পর একেবারেই স্পষ্ট সেটা। এই পরিস্থিতিতে হিন্দুত্বের গনগনে আজ খানিক কমিয়ে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএ জোটের বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ শোনার পর তেমনটাই মনে করছে গোটা রাজনৈতিক মহল। শুধু তাই নয়, 19-এর 303, 24-এ 240-এ নেমে আসায় 25 বছর আগের আমিত্ব কমেছে অনেকটা নরেন্দ্র মোদীর মধ্যে। সংসদের সেন্ট্রাল হলে এদিন দীর্ঘ ভাষণে অনেকটা সময় মোদী ব্যয় করলেন এনডিএ শরিকদের উদ্দেশ্যে। করবেন না ভাই কেন,
কারণ এবার চালিকা শক্তি হিসেবে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। একটু এদিক ওদিক হলেই মত পাল্টে আবার পাল্টুরাম পাল্টে গেলে সরকার ভেঙে যেতে পারে, চিন্তায় নরেন্দ্র মোদী। গত দুবার লোকসভা নির্বাচনে জয়ের পর সংসদে প্রথম ভাষণে যে ঝাঁজটা দেখা গিয়েছিল, শোনা গিয়েছিল নরেন্দ্র মোদীর মুখে, তৃতীয়বারে তার কিন্তু ছিটিয়ে ফোটাও দেখা গেল না এদিন। বরং এদিন অনেকটাই নমনীয় দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। কংগ্রেস সহ বিরোধীদের আক্রমণ শানালেও তাদের মুসলিমদের তোষণের অভিযোগ নিয়ে একটি শব্দ খরচ করতে দেখা যায়নি এদিন মোদীকে। এছাড়া দেশ চালাতে সর্বমতের কথা কার্যত প্রথমবার শোনা গেল হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। শুধু তাই নয়, শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএর নেতা নির্বাচনের মঞ্চে তাৎপর্যপূর্ণভাবে দেখা গেল গেরুয়া রঙের অবলুপ্তি। অন্যান্যবার ওই ধরনের সভায় যেখানে সংসদের অন্তঃসজ্জায় গেরুয়া রং তো বটেই, খোদ নরেন্দ্র মোদীর পোশাকেও দেখা যেত গেরুয়া বাহার, এবার তার ছিটিয়ে ফোটাও দেখা যায়নি। নেতা নির্বাচিত হবার পর দীর্ঘ ভাষণে একটি বারের জন্যেও এদিন রামের নাম নিলেন না নরেন্দ্র মোদী, বরং এবার তার মুখে শোনা গেল জয় জগন্নাথ, জগন্নাথের নাম। রামহীন মোদীর এই ভাষণ আসলে ফৈজাবাদে, অযোধ্যায় হারের হতাশা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। অবশেষে দেশ জুড়ে দীর্ঘ জল্পনার পর এনডিএর দুই বড় শরিক নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সমর্থন জানালেন নরেন্দ্র মোদীকে। ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি পেশ করলেন নরেন্দ্র মোদী। রবিবার শপথ গ্রহণ, কাউন্টডাউন শুরু। তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালেই সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। এরপরেই সরকার গঠনের দাবি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পেশ করলেন নরেন্দ্র মোদী। শপথের জন্য তার হাতে তুলে দিলেন আমন্ত্রণপত্র। আগামী রবিবার সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিকভাবে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদের জন্য শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনেই অনুষ্ঠান হচ্ছে, উপস্থিত থাকছেন বিদেশের একাধিক রাষ্ট্রপ্রধান। ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। এই ঘোষণার পরেই শেয়ার বাজারে ফের জোয়ার। এক লাফে সেন্সেক্স বাড়ল প্রায় 1600 পয়েন্ট। শুক্রবার বাজার খুলতেই আশার আলো দেখতে পান লগ্নিকারীরা। শুরু থেকেই সূচক ছিল ঊর্ধ্বমুখী। সেন্সেক্স নিফটি খোশ মেজাজ যে অনেকটাই রাজনৈতিক সমীকরণের ওপর নির্ভর বা দাঁড়িয়ে তা এক বাক্যে মেনে নিয়েছেন বাজার বিশ্লেষকরা। এদিন তৃতীয়বার এনডিএ সরকার আসা নিশ্চিত হলেই কার্যত জোয়ার আসে শেয়ার বাজারে। 1618 পয়েন্ট বেড়ে সেন্সেক্স দাঁড়ায় 76,693 পয়েন্টে। নিফটির উত্থান ছিল 468 পয়েন্ট। বেলা শেষে 23,290 পয়েন্টে থামে সূচক। প্রসঙ্গত 4 জুন মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই বড় সড়ো ধস নামে শেয়ার বাজারে। তখনই মাথায় হাত পড়ে লগ্নিকারীদের। কিন্তু বুধবার সকালের পর থেকে পরিস্থিতি অনেকটাই উন্নতি ঘটেছে, কারণ ততক্ষণে পরিষ্কার হয়ে গিয়েছে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ফের সরকার কেন্দ্রে গঠন করছে বিজেপি। প্রধানমন্ত্রী হচ্ছেন ফের নরেন্দ্র মোদী। এছাড়াও এদিন একটি সূত্র মারফত জানা যাচ্ছে এবার নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রিত হচ্ছেন প্রায় 8,000, থাকছেন সাফাই কর্মী থেকে রূপান্তরকামীরা উপস্থিত। অবশেষে কেন্দ্রে ক্ষমতায় ফের বিজেপি, ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। এনডিএর দুই শরিক বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, অন্ধ্রপ্রদেশের হবু মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সমর্থনে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপিতে তো বটেই, গোটা এনডিএ জোটে নেই কোনো সংখ্যালঘু সাংসদ। বিজেপি মানেই উগ্র হিন্দুত্ববাদ, এমন অভিযোগ নতুন নয়। সেই হিন্দুত্বের জোয়ারেই ধুয়ে মুছে সাপ একেবারে সংখ্যালঘুরা। কট্টর হিন্দুত্বকে হাতিয়ার করে লোকসভা ভোটের দামামা বাজানো বিজেপি আরও একবার কেন্দ্রের ক্ষমতায়। ফলে সেই দলে মুসলিম সাংসদরা যে থাকবে না সে কথা জানাই ছিল। রিপোর্ট বলছে বিজেপি তো বটেই, গোটা এনডিএতে নেই একজনও মুসলিম সাংসদ। শুধু মুসলিম নয়, শিখ, বৌদ্ধ বা কোনো খ্রিস্টান সাংসদ থাকবে না এবার সংসদে। এনডিএর শরিক দলগুলো থেকে এবার মাত্র 0.9% মুসলিম, 0.2% খ্রিস্টানকে প্রার্থী করা হয়েছিল, তবে তারা কেউই জয়ী হতে পারেনি। দেশের আন্দোলনরত কৃষকদের খলিস্তানি সন্ত্রাসবাদী বলে তোপ দেখেছিলেন বলিউড কুইন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত। সেই কঙ্গনা রানাউতকে প্রকাশ্য এয়ারপোর্টে কষিয়ে চড় মেরেছিলেন এক মহিলা সিআইএসএফ জওয়ান। হয়েছিলেন সাসপেন্ড, এবার গ্রেপ্তার করা হলো সেই মহিলা জওয়ানকে। চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাউতকে কষিয়ে চড় মেরেছিলেন তিনি। অবশেষে গ্রেপ্তার করা হলো তাকে। অভিযুক্ত মহিলা জওয়ান কৃষক সন্তান, তার বাবা এবং মা কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। বৃহস্পতিবার কুলবিন্দর কৌরকে সাসপেন্ড করা হয়। অবশেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করে করা হলো গ্রেপ্তার। প্রসঙ্গত বৃহস্পতিবার দিল্লিগামী বিমান ধরবার জন্য চণ্ডীগড় বিমানবন্দরে গিয়েছিলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।
নিরাপত্তা তল্লাশির সময় ওই সিআইএসএফ জওয়ানের সঙ্গে চরম বচসা বাঁধে তার। অভিযোগ, তল্লাশির সময় কঙ্গনা নিজের মোবাইল নির্দিষ্ট ট্রেতে রাখতে অস্বীকার করেন। এরপর ওই মহিলা জওয়ান এসে সপাটে চড় কষিয়ে দেন কঙ্গনার গালে। সে কথা অবশ্য কুলবিন্দর নিজেও স্বীকার করে নিয়েছেন। তিনি এও জানিয়েছেন 2020 সালে কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা রানাউত যে মন্তব্য করেছিলেন তার জেরেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি। পশ্চিম বাংলা থেকে নরেন্দ্র মোদীর এবারের মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পাচ্ছেন 3 জন। আপাতত উঠে এলো এই 3টি গুরুত্বপূর্ণ নাম। শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে জল্পনা। রাজ্য বিজেপির ফল খারাপ হলেও নরেন্দ্র মোদীর তৃতীয়বারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী পেতে চলেছে পশ্চিম বাংলা। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই প্রথম শরিক নিয়ে ঘর করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। ইতিমধ্যে বিভিন্ন শরিক দলের তরফে মন্ত্রিত্বের জন্য দর কষাকষি শুরু হয়ে গিয়েছে। তার মাঝেই জানা যাচ্ছে পশ্চিম বাংলা থেকে 2 থেকে 3 জন পেতে চলেছেন এবার কেন্দ্রীয় মন্ত্রিত্ব। বিজেপির একটি সূত্রের ইঙ্গিত এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় পশ্চিমবাংলা থেকে 1 জন পূর্ণমন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী পেতে পারে বাংলা। একটি সূত্রের দাবি, এনডিএর নতুন মন্ত্রিসভাতে দেখা যেতে পারে শান্তনু ঠাকুরকে। উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় থাকতে পারেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। এছাড়াও তমলুকের জয়ী সাংসদ প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও লড়াইয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। তবে শান্তনু ঠাকুরের লড়াইটা এবার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খায়ের সঙ্গে বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রের দাবি, রাজ্য থেকে পূর্ণমন্ত্রী পাওয়ার ক্ষেত্রে 2টি নাম ভেসে উঠছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দ্বিতীয়বার বালুরঘাট থেকে জিতে সংসদে যাচ্ছেন, তার পূর্ণমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল। অপর একটি সূত্র আবার দাবি করছে পূর্ণমন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন রাজ্যসভার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। অপরদিকে বিজেপির দায়ের করা মানহানির মামলায় অবশেষে জামিন পেলেন রাহুল গান্ধী। সরকারি কাজের জন্য ক্ষমতায় থাকা কর্ণাটকের বিজেপি সরকার 40% হারে কমিশন নেয় 2023 সালের মে মাসে। ওই রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় প্রচারে এসে এমনটাই বলেছিলেন খোদ রাহুল গান্ধী। এই সংক্রান্ত বিষয়ে একটি সংবাদপত্রে বিজ্ঞাপনও প্রকাশিত করে কংগ্রেস, যাকে কেন্দ্র করে বেজায় চটে যায় তৎকালীন বাসবরাজ বোম্বাইয়ের বিজেপি সরকার। ভোট প্রচারে গিয়ে কর্ণাটক সরকারকে 40% সরকার বলেও কটাক্ষ করতে ছাড়েননি রাহুল গান্ধী। সেই সমস্ত অভিযোগের বিরুদ্ধে রাহুল গান্ধী কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন কর্ণাটক বিজেপির সাধারণ সম্পাদক কেশব প্রসাদ। শুক্রবার বেঙ্গালুরুর একটি বিশেষ আদালতে সেই মামলার শুনানি ছিল, যাতে হাজিরা দেন রাহুল গান্ধী। মামলায় রাহুল গান্ধীকে জামিন দিয়েছে এদিন আদালত। ফের বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফের কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে শুক্রবার ফের একবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের শুনানি হয়। 8ই জুন থেকে গরমের ছুটি পড়বে আদালতে। তার আগে কেজরিওয়ালের জামিন করবার জন্য আদালতে অনুরোধ করেন তার আইনজীবী। তবে ইডির পক্ষ থেকে ওই জামিনের তীব্র বিরোধিতা করা হয়। দুপক্ষের কথা শুনবার পর আদালত 14ই জুন পর্যন্ত এই শুনানি পিছিয়ে দিয়েছে। আপাতত এর আগে 5ই জুন কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন খারিজ করে দিয়েছিল আদালত। আপাতত 19শে জুন পর্যন্ত তিহাড় জেলেই বন্দী থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। ইতিপূর্বে শেষ হয়েছে লোকসভা নির্বাচন, এবার ফের রাজ্যের উন্নয়নের দিকে নজর দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাই এবার প্রশাসনিক বৈঠক ডাকলেন তিনি। আগামী 11ই জুন নবান্নের সভা করে হচ্ছে মেগা বৈঠক। উপস্থিত থাকছেন সমস্ত দপ্তরের মন্ত্রী, সচিব, যুগ্ম সচিব। এছাড়াও প্রত্যেক জেলার জেলা শাসক এবং পুলিশ সুপাররা থাকছেন দিনের মেগা বৈঠকে উপস্থিত। প্রসঙ্গত এবারের পশ্চিম বাংলার 42টি আসনের মধ্যে 29টি দখলে নিয়েছে তৃণমূল। কার্যত গোটা বাংলায় এবার নেমেছে সবুজ ঝড়। একেবারে উড়ে গিয়েছে ধূলিসাৎ বিজেপি। তাতে অনেকটাই খুশি দলনেত্রী। তাই ডাকলেন এবার মেগা বৈঠক রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখবার জন্যে। দলের ভেতরেই দল পাকানোর চেষ্টা। ইন্ডিয়া জোটের পুরো রাশ নিজেদের হাতে নিতে চাইছে তৃণমূল। বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকবার জন্য দিল্লি যাওয়ার পরেই একের পর এক বিরোধী নেতার সঙ্গে একান্ত বৈঠক করছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব থেকে আম আদমি পার্টির রাঘব চাড্ডার সঙ্গে বৈঠক সেরেছেন ইতিমধ্যে। এমনকি দিল্লি থেকে সরাসরি বিমানে মুম্বই উড়ে গিয়ে বৈঠক করেছেন শিবসেনা উদ্ভব গোষ্ঠীর নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে। রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কি তৃণমূল চাইছে বিরোধী নেতৃত্বের রাশ পুরোটা নিজেদের হাতে তুলে নিতে? ওই লক্ষ্যে অভিষেকের এই প্রচেষ্টা কি? যদি সত্যি তা হয়, তাহলে
বলতে হয় এ এক মারাত্মক প্রবণতা মনে করছে রাজনৈতিক মহল। দলের মধ্যে থেকেই কি নিজের কর্তৃত্ব কায়েম করবার জন্য দল পাকানোর চেষ্টা করছে অভিষেক ব্যানার্জি? যদিও এখনই এই বিষয়টি সুনির্দিষ্টভাবে কিছু বলবার সময় আসেনি, তবে ফল প্রকাশের পর থেকে অভিষেক যে পদক্ষেপ করছেন তাতে বিষয়টি নিয়ে অবশ্যই চর্চা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা কেন্দ্রীয় রাজনীতিতে। তাতে একটা বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছে, কংগ্রেস বিরোধী জোটের বৃহত্তম দল হলেও তাদের হাতে পুরো রাশ তুলে দিতে রাজি নয় তৃণমূল। আর সেই কারণে একাধিক বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে তাদের মনোভাব বুঝবার চেষ্টা করছেন অভিষেক ব্যানার্জি তথা তৃণমূল। এবছর স্বাভাবিক সময়ের দুদিন আগে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। তীব্র দহনে পড়ছে দক্ষিণবঙ্গবাসী, অপেক্ষার প্রহর গুনছে কবে নাগাদ প্রবেশ করবে বর্ষা দক্ষিণবঙ্গে। তার মাঝেই নির্দিষ্ট দিন জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। চলতি বছর সময়ের অনেক আগেই বর্ষা ঢুকে পড়েছে দেশে। যথাসময়ে বর্ষা পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গেও। তবে উত্তরে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে সময় মতো বর্ষা আসবে কিনা তৈরি হয়েছিল সংশয়। আবহবিদদের একাংশের মতে দক্ষিণবঙ্গে বর্ষার আগমনে আরও কিছুদিন বিলম্ব হবে। সম্ভবত আগামী 10 জুনের বদলে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে এবার 12 কিংবা 13 জুন নাগাদ। চলতি বছর নির্দিষ্ট সময়ের একদিন আগেই 30 মে দেশবাসীকে দহন জ্বালার হাত থেকে মুক্তি দিয়ে কেরল উপকূলে পৌঁছে গিয়েছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তারপরেই উত্তরবঙ্গে পৌঁছে যায় এবারের বর্ষা। এবার পালা দক্ষিণবঙ্গের। এক নজরে আজকের ওয়েদার রিপোর্টটি আমরা দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 3 জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। জলপাইগুড়ি জেলার 2-1টি জায়গায় বিক্ষিপ্ত হবে আজকে তীব্র হাওয়া, 30 থেকে 40 কিমি বেগে প্রবল ঝোড়ো হওয়া, কালবৈশাখী বজ্রপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। এছাড়াও দার্জিলিং এবং কালিম্পং জেলার 2-1টি স্থানেও আজকে কালবৈশাখী তীব্র ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে আবহাওয়া পুরোপুরি শুকনোই থাকছে। আজ তীব্র অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম জেলায়। আপনাদের জন্য তুলে আনা এই মুহূর্তের আজকের বাছাই করা সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। ধন্যবাদ।